ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা ইকোনমিক্স নিয়ে এসেছি তোমাদের সুদীপ্ত স্যার। দেখো আজকে যে ভিডিওটা করব এটার নাম আমরা রেখেছি টার্গেট এসএসসি সিজিএল 2024। এখানে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স নিয়ে মাত্র আমি 20খানা কোশ্চেন ইকোনমিক্সের বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা সিলেক্ট করেছি, যেগুলো এই এসএসসি আর সিজিএল এই দুটো এক্সামে, যেটা কামিং এক্সাম তোমরা জানো যারা প্রিপারেশন নিচ্ছ, এখানে আসতে পারে। তাই 20খানা কোশ্চেন অ্যান্সার সহ আমি ডিসকাস করছি তোমাদের সাথে। ওকে, ফার্স্ট কোশ্চেন রেখেছি তোমাদের, ইন হুইচ আর্টিকেল, মাইন্ড ইট, ইন হুইচ আর্টিকেল ডাজ দ্য ফাইন্যান্স কমিশনস অফ ইন্ডিয়া ফাইন্ড আ মেনশন। কোন আর্টিকেলে, আমাদের কোন আর্টিকেলে ফাইন্যান্স কমিশনটাকে মেনশন করা আছে? অ্যান্সার অপশান দেওয়া আছে তোমাদের, আর্টিকেল 208, আর্টিকেল 218, আর্টিকেল 280 আর আর্টিকেল 281। এই চারটে আর্টিকেলের মধ্যে কোন আর্টিকেলটাতে ফাইন্যান্স কমিশনের কথাটা মেনশন করা আছে ইন্ডিয়ার? তোমরা অ্যান্সারটা মনে রাখবে, অ্যান্সার সি, দ্যাট ইজ আর্টিকেল 280-তে তোমরা যদি দেখো দেখবে ফাইন্যান্স কমিশন নিয়ে যাবতীয় কিছু ইনফরমেশান তুমি পাবে। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডাজ এম স্ট্যান্ডস ফর ইন মুদ্রা যোজনা? মুদ্রা যোজনা ইকোনমিক্সে একটা ইম্পর্টেন্ট যোজনা, তোমরা অনেকেই পড়েছো। সেই মুদ্রা যোজনাতে এমটা কি জন্য স্ট্যান্ড করছে তোমাদের বলতে হবে। এখানে এম স্ট্যান্ডস ফর মাইক্রো, ম্যাক্রো, মানি অ্যান্ড মাহালনবিস। এগুলোর মধ্যে থেকে কোনটা এম এর জন্য তোমাদের বলতে হবে, তো বলো, ভাববে তোমরা অবশ্যই। এখন আমি বলে দিচ্ছি, এম স্ট্যান্ডস ফর মাইক্রো, মাইক্রো ফাইন্যান্সের জন্য আমাদের এম। থার্ড কোশ্চেন, রিজার্ভ রেশিও অ্যান্ড মানি সাপ্লাই। রিজার্ভ রেশিও এবং মানি সাপ্লাই এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। এই রিলেশনশিপটা কোন রিলেশনশিপ তোমাদেরকে বলতে হবে। অপশানে পজিটিভ রিলেশনশিপ, নেগেটিভ রিলেশনশিপ, বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দ্যাট ইজ এ অ্যান্ড বি অ্যান্ড নান। এই অপশানগুলোর মধ্যে কোনটা মানি সাপ্লাইয়ের সঙ্গে রিজার্ভ রেশিও রিলেশন আছে? তো দেখো, যদি রিজার্ভ রেশিও ব্যাংক ইনক্রিজ করে, সাপোজ ব্যাংক রিজার্ভ রেশিও ইনক্রিজ করলো, তাহলে মানি সাপ্লাই কী করবে? ডিক্রিজ করবে। আবার রিজার্ভ রেশিও যদি আরবিআই ডিক্রিজ করে, মানি সাপ্লাই ইনক্রিজ করে, তাহলে রিজার্ভ রেশিওর সঙ্গে মানি সাপ্লাইয়ের একটা অপোজিট রিলেশন বা অপশান ওয়াইজ আমরা কি বলবো, নেগেটিভ রিলেশনশিপ এক্সিস্ট করছে। ওকে, তো নেগেটিভ বা অপশানে যদি অন্যভাবে পজিটিভ নেগেটিভ না দিয়ে যদি দেয় যে প্রপোর্শনেট রিলেশনশিপ, ইনভার্স রিলেশনশিপ এরকমও দিতে পারে, তখন তোমরা কিন্তু মনে রাখবে নেগেটিভ রিলেশনশিপ আর ইনভার্স রিলেশনশিপ আর সেম। ওকে, এটা মাথায় রাখবে, কারণ ওরা পজিটিভ নেগেটিভ দিয়ে দিচ্ছে। এক্সামে হয়তো দেখা গেল পজিটিভ নেগেটিভ না দিয়ে প্রপোর্শনেট রিলেশনশিপ দিল, আর একটা ইনভার্স রিলেশনশিপ দিল, বোথ এ বি দিল, আর একটা নান দিল। তখন তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে নেগেটিভ বা ইনভার্স রিলেশনশিপ আর সেম। আশা করি বোঝাতে পেরেছি রিজার্ভ রেশিও এবং মানি সাপ্লাইয়ের মধ্যে কী রিলেশন। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা, হুইচ সেক্টর, এটা একটা সেক্টরের নাম বলতে হবে, তোমরা জানো তিনটে মেইন সেক্টর আমাদের আছে। এই হুইচ সেক্টর প্রমোট মডার্নাইজেশন অ্যান্ড স্টেবল এমপ্লয়মেন্ট ইন দ্য ইকোনমি। মাইন্ড ইট, এমপ্লয়মেন্ট তো সবাই হয় করে, কিন্তু কোন সেক্টরে এমপ্লয়মেন্টটা মডার্নাইজেশনে নিয়ে আসে আর স্টেবল, স্টেবল মানে একটা স্টেশনারি পজিশনে রাখতে পারে, এমপ্লয়মেন্টের যে পার্সেন্টেজ অফ এমপ্লয়মেন্ট সেটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে পারে, এই সেক্টরগুলোর মধ্যে কোন সেক্টরটা? Which sector out of these four is a sector which employed modern employee বা modernization employee অথবা stable employment create করে আমাদের দেশে? অপশান এ সার্ভিস সেক্টর, অপশান বি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অপশান সি অ্যালাইড সেক্টর, আর লাস্ট ওয়ান ইজ এগ্রিকালচার সেক্টর। এগুলোর মধ্যে কোন সেক্টরটা থেকে আমরা মডার্নাইজেশন এমপ্লয়মেন্ট পেয়ে থাকি? তোমরা মুখস্থ রাখবে এটা অপশান বি,
ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে আমরা দেখেছি যে মোস্ট মডার্নাইজেশন এমপ্লয়মেন্ট অ্যান্ড স্টেবল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অন্য কোনো সেক্টর কিন্তু এটা করতে পারে না। কোশ্চেন নাম্বার 5, in how many categories are loans provided under the মুদ্রা লোন স্কিম? মুদ্রা দিয়ে দেখো আগে একটা কোশ্চেন দিলাম, কারণ মুদ্রা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যাঁ, তাই মুদ্রা দিয়ে আমি 20খানা কোশ্চেনের মধ্যে 2খানা কোশ্চেন সিলেক্ট করেছি মুদ্রা থেকে। এখানে কি কোশ্চেনে দিয়েছি যে মুদ্রা লোন স্কিমে কত রকমের লোন ইন্ডাস্ট্রিকে প্রোভাইড করতে পারে, হাউ মেনি টাইপস অফ লোনস মুদ্রা স্কিমে প্রোভাইড করে, 1টা 2টো 3টে 4টে। তোমরা মনে রাখবে মুদ্রা স্কিমে টোটাল 3 রকমের লোন প্রোভাইড করতে পারে। নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সিলেক্টিভ ক্রেডিট ইনস্ট্রুমেন্ট? ক্রেডিট ইনস্ট্রুমেন্টের হচ্ছে তোমার আরবিআই এর বা সেন্ট্রাল ব্যাংকের একটা ইনস্ট্রুমেন্ট। এই ক্রেডিট ইনস্ট্রুমেন্টের দ্বারা আরবিআই কি করে, আমাদের দেশের ক্রেডিট কন্ট্রোল করে। তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে থেকে কোনটা একটা সিলেক্টিভ ক্রেডিট ইনস্ট্রুমেন্ট যার দ্বারা আরবিআই ক্রেডিট কন্ট্রোল করে থাকে? অপশান কি আছে? একটা হচ্ছে ক্রেডিট রেশনিং, নাম্বার বি আছে ক্যাশ রিজার্ভ রেশিও, নাম্বার সি ব্যাংক রেট, আর ডি নান। তো ক্রেডিট সিলেক্টিভ ক্রেডিট ইনস্ট্রুমেন্ট তোমরা মনে রাখবে নাম্বার সি, দ্যাট ইজ ব্যাংক রেট। ব্যাংক রেট ইজ দ্য অ্যান্সার। ব্যাংক রেটের মাধ্যমে আরবিআই ক্রেডিট কন্ট্রোল করে থাকে। নেক্সট নাম্বার 7, a choice of goals has been made in each plan due to what? আমাদের যে 5-year প্ল্যান ছিল আগে নীতি আয়োগের আগে, প্রত্যেকটা 5-year প্ল্যানে আমাদেরকে একটা কাজের জন্য অনেকগুলো গোলস অপশান রাখতে হতো। এই গোলগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গোলসকে চয়েস করে গভর্নমেন্ট তার কাজ এগিয়ে নিয়ে যেতে হতো। তাহলে এই গোল চয়েস অফ গোলটা কেন রাখতে হতো? হোয়াট ইজ দ্য পারপাস ফর কিপিং দ্য চয়েস অফ গোলস? অ্যান্সার, লিমিটেশন অফ ম্যান পাওয়ার। ম্যান পাওয়ার বা লেবার কম আছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি কম আছে, কোম্পানির বা ইন্ডাস্ট্রিতে খুব কম সংখ্যক লোক কাজ করছে, তার জন্য কি চয়েস অফ গোল রাখতে হতো? ভাববে। লিমিটেশন অফ রিসোর্স কম আছে তার জন্য, নাকি আনএমপ্লয়মেন্ট প্রবলেম এক্সিস্ট করছে আমাদের দেশে তার জন্য, নাকি এগুলোর মধ্যে কোনোটাই না? কি জন্য চয়েস অফ গোলসটা রাখা হয়? তোমরা অ্যান্সার মনে রাখবে লিমিটেশন অফ রিসোর্সেস, অপশান বি। অপশান বি ইজ দ্য অ্যান্সার। এ কাটা, সি কাটা, ডি তো অবশ্যই কাটা। তাহলে লিমিটেশন অফ রিসোর্সেস, বিকজ অফ দ্য লিমিটেশন অফ রিসোর্সেস, আমাদের দেশে যে রিসোর্স, সে ন্যাচারাল রিসোর্স হতে পারে বা ম্যান পাওয়ার রিসোর্স হতে পারে, এর লিমিটিং ফ্যাক্টরটা থাকার জন্য, লিমিটেশন থাকার জন্য আমাদেরকে চয়েস অফ গোলসটা মেনশন করতে হয় প্রত্যেকটা প্ল্যানে। নাম্বার 8, সেলিং অফ বন্ড বাই দ্য আরবিআই উইল কজ মানি সাপ্লাই টু ড্যাশ। বন্ড যখন সেল করে আরবিআই বন্ড সেল করে, আর প্রথম প্রশ্ন হলো আরবিআই কোন বন্ড সেল করে, কার বন্ড সেল করে? অ্যান্সার ইজ আরবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু স্পেশাল বন্ড থাকে, সেগুলো সেল করে। সেকেন্ড কোশ্চেন, আরবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের এই বন্ড সেল করে কেন, কি পারপাসে? এর অ্যান্সার হলো বাজারে যখন ইনফ্লেশন দেখা দেয়, যখন গভর্নমেন্ট কোনোভাবেই মার্কেট প্রাইসটাকে কন্ট্রোল করতে পারছে না, তখন গভর্নমেন্ট চাইছে যে মার্কেটের মানি সাপ্লাইটাকে কমাতে, অর্থাৎ মানুষের হাতে টাকা কম থাকুক, এটা চাইছে। কারণ মানুষের হাতে যত বেশি টাকা থাকবে, মানি সাপ্লাই যত বেশি থাকবে, মানুষের পারচেজিং পাওয়ার তত বেশি হবে। আর পারচেজিং পাওয়ার যখন বেশি হবে তখন তারা কোনো একটা প্রোডাক্টের দাম কত দেখবে না, হাতে টাকা আছে কিনে নেবে। তো এইভাবে যদি প্রত্যেকটা মানুষের পারচেজিং পাওয়ার ডেলি ইনক্রিজ করে, তাহলে গভর্নমেন্ট কোনো অবস্থাতেই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করতে পারে না। তখন ঘুরিয়ে গভর্নমেন্ট কি করে, আরবিআই থ্রু দিয়ে তার কিছু বন্ড সেল করে। তাহলে আরবিআই বন্ড সেল করছে কাদের কাছে? পিপলস অফ ইন্ডিয়া। তাহলে তুমি আমি যখন বন্ড কিনছি তখন আমার টাকা তোমার টাকা সব কোথায় যাচ্ছে? আরবিআইয়ের কাছে জমা পড়ছে। অবশ্যই এগুলো আমরা রিটার্ন পাবো, বন্ডের একটা স্পেসিফিক পিরিয়ড থাকে, ফিক্সড পিরিয়ড থাকে, 3 ইয়ার্স 5 ইয়ার্স 7 ইয়ার্স 8 ইয়ার্স অ্যাজ দ্য কেস মেবি। এই বছর চলে যাওয়ার পর তুমি সুদ সহ
টাকা ফেরত পাবে ঠিকই, কিন্তু ইনিশিয়ালি যখন আমরা সবাই এই বন্ডটা কিনতে যাব, তাহলে আমাদের টাকা সব কোথায় চলে গেল? গভর্নমেন্টের কাছে চলে গেল। তাহলে মার্কেটে মানি সাপ্লাইটা কী হলো? কমে গেল। এখানে আমার এই যে বোঝালাম, এখানে তোমাদের অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ। তাহলে সেলিং অফ বন্ড বাই দ্য আরবিআই উইল কজ মানি সাপ্লাই টু ড্যাশ। তাহলে বন্ড সেল করলে মানি সাপ্লাই কী হবে? মার্কেটে ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? এই দুটোর মধ্যে একটা অ্যান্সার, অ্যান্সার ইজ ডিক্রিজ করবে। মনে থাকবে কেন আমি অবশ্যই ডিসকাস করলাম, তা বুঝেছো যে বন্ড সেল করলে আমাদের কাছ থেকে জনসাধারণের টাকা ব্যাংকের কাছে চলে যায়, মানুষের হাতে টাকা কমে যায়, তার মানে মানি সাপ্লাই ডিক্রিজ করছে। কোশ্চেন নাম্বার 9, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফরেন ইনভেস্টমেন্ট বোর্ড এস্টাবলিশড? ফরেন ইনভেস্টমেন্ট বোর্ড কোন ইয়ারে এস্টাবলিশড হয়েছিল? এটা তো বোঝানোর কিছু নেই, ডাইরেক্ট তোমাদের মেমোরাইজ রাখতে হবে। অ্যান্সার আছে 60, 67, 65, 68। এর মধ্যে অ্যান্সার করবে ডি, 1968 ইজ দ্য অ্যান্সার। 1968-এ আমাদের ফরেন ইনভেস্টমেন্ট বোর্ড এস্টাবলিশড হয়েছিল ইন্ডিয়াতে। কোশ্চেন নাম্বার 10, হুইচ কান্ট্রি ফার্স্ট ইন্ট্রোডিউসড জিরো বেস বাজেটিং? কোন দেশ প্রথম জিরো বেস বাজেটিং ইন্ট্রোডিউস করেছিল তাদের অ্যানুয়াল বাজেট পাবলিশ করার সময়? তোমরা অ্যান্সার এটাও মনে রাখবে, এগুলো বোঝানোর কিচ্ছু হয় না। দ্য ইউএস ওয়াজ ইন্ট্রোডিউসড ফার্স্ট জিরো বেস বাজেটিং। কোশ্চেন নাম্বার 11, অ্যাট হায়ার লেভেল অফ ডেভেলপমেন্ট, যখন দেশের ডেভেলপমেন্ট হচ্ছে, ভালোই হচ্ছে, হুইচ সেক্টর অফ দ্য ইকোনমি কন্ট্রিবিউট লেস, মাইন্ড ইট, লেস টু দ্য জিডিপি? যখন ডেভেলপমেন্ট হায়ার লেভেলে চলে গেছে, তখন জিডিপিতে কন্ট্রিবিউশন করছে, সবচেয়ে কম কন্ট্রিবিউশন করছে এই সেক্টরগুলোর মধ্যে থেকে কোন সেক্টর সবচেয়ে কম কন্ট্রিবিউশন করছে? ইন্ডাস্ট্রিয়াল সেক্টর? নো, কখনোই হতে পারে না। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডেভেলপমেন্ট লেভেলে, হায়ার লেভেলস অফ ডেভেলপমেন্টে কিন্তু জিডিপিতে ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করে থাকে। ব্যাংকিং সেক্টরও কখনোই করে না, সার্ভিস সেক্টরও করে না। ব্যাংকিং সার্ভিস সেম, অপশন, নাম্বার অফ অপশন বাড়ানোর জন্য এগুলো আলাদা আলাদা করেছে। ব্যাংকিং সেক্টর, সার্ভিস সেক্টর সেম। তাহলে অ্যান্সার ইজ এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টর আমাদের হায়ার লেভেলস অফ ডেভেলপমেন্টে সবচেয়ে কম কন্ট্রিবিউশন করে জিডিপি ক্যালকুলেশন করার সময়। কোশ্চেন নাম্বার 12, হুইচ 5-year plan period saw the initiation of the hill area development program? হিল এরিয়া যেগুলো আছে আমাদের, সেই হিল এরিয়াতে ডেভেলপমেন্ট করার জন্য কোন 5-year প্ল্যানে প্রথম ইনিশিয়েশন নিয়ে আসা হয়েছিল হিলি এরিয়া ডেভেলপমেন্টের জন্য? অ্যান্সার তোমরা মনে রাখবে, 5th 5-year প্ল্যান যখন আমরা দেখেছিলাম নিয়ে এসেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট, এই 5th 5-year প্ল্যানে হিলি এরিয়া ডেভেলপমেন্টের জন্য একটা প্রোগ্রাম নিয়ে আসা হয়েছিল। নেক্সট 13, ট্যাক্স লাইক গিফট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স এক্সেট্রা। গিফট ট্যাক্স এবং ওয়েলথ ট্যাক্স এগুলোকে আর অলসো রেফার টু অ্যাজ হুইচ টাইপ অফ ট্যাক্সেস? গিফট ট্যাক্স এবং ওয়েলথ ট্যাক্স এদেরকে কি ট্যাক্স বলা হয়? ইনডিরেক্ট ট্যাক্স, পেপার ট্যাক্স, ডিজিটাল ট্যাক্স? না, অ্যান্সার করবে পেপার ট্যাক্স। পেপার ট্যাক্স বলা হয় গিফট ট্যাক্সকে আর ওয়েলথ ট্যাক্সকে। এখন হোয়াট ইজ পেপার ট্যাক্স একটু বুঝিয়ে দিই। তোমরা জানো যারা ট্যাক্স পে করে, এসএসসি, প্রত্যেকটা এসএসসিকে ট্যাক্স পে করার জন্য ইনকাম ট্যাক্স অফিসারের কাছে আইটি ফাইলিং করতে হয়। এই আইটি ফাইলিংটা করার দুটো প্রসেস আছে, একটা ডিজিটালি বা অনলাইনে আর একটা পেপারে। তো গিফট ট্যাক্স অ্যান্ড ওয়েলথ ট্যাক্স কখনোই আমাদের দেশে এখনও অবধি অনলাইনে সাবমিট করা যায় না, ডিজিটালি এটা আইটি ফাইলিং করা যায় না। এটা করতে গেলে বাই হার্ড কপি, পেপারে সমস্ত কিছু ইনফরমেশান দিয়ে, প্যান কার্ড, সোর্স অফ ইনকাম, কোথা থেকে গিফট পেয়েছো, কোন কোন ওয়েলথ থেকে ট্যাক্স ইনকাম হয়েছে, এ সমস্ত কিছু হার্ড কপি, দ্যাট ইজ পেপারে লিখে আইটি অফিসারের কাছে সাবমিট করতে হয়। তার জন্যই তোমার গিফট ট্যাক্স আর ওয়েলথ ট্যাক্সকে পেপার ট্যাক্স বলা হয়, বাকি সব ট্যাক্স পেপার ট্যাক্স নয়। দুটো মাত্র তোমরা মাথায় রাখবে, এই দুটোকে পেপার ট্যাক্স বলা হয়। 14, where the intermediate goods not included in the national income?
ন্যাশনাল ইনকাম, টোটাল ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার সময় ইন্টারমিডিয়েট গুডসটাকে ইনক্লুড করা হয় না। কেন? কোশ্চেনে যাওয়ার আগে একটু বলে দিই শর্টে, ইন্টারমিডিয়েট গুডস কোনগুলো? ইন্টারমিডিয়েট গুডস আর দোজ গুডস হুইচ আর নট ফিনিশড। Intermediate goods are those goods which is not available for direct consumption by the consumer. অর্থাৎ যে গুডসটা র মেটেরিয়াল থেকে প্রসেসিং স্টার্ট হয়েছে কিন্তু এখন অবধি ফিনিশড হয়নি, ইনকমপ্লিট রয়েছে, সেই সমস্ত গুডসগুলোকে বলা হয় ইন্টারমিডিয়ারি গুডস। আর এই ইন্টারমিডিয়ারি গুডসের ভ্যালুটা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার সময় নেওয়া হয় না। কোশ্চেন হলো কেন নেওয়া হয় না? হোয়াট ইজ দ্য পারপাস বা হোয়াট ইজ দ্য রিজন? অপশানে কী আছে দেখো, ফর দ্য প্রিভেনশন অফ ডাবল অ্যাকাউন্টিং, দুবার অ্যাকাউন্টিং হয়ে যাবে তার জন্য, ফর দ্য বেনিফিটস অফ ডাবল অ্যাকাউন্টিং, নাকি ডবল অ্যাকাউন্টিংয়ের বেনিফিটের জন্য? একটা প্রিভেনশন আছে, মাইন্ড ইট, অপশানগুলো খুব কেয়ারফুলি পড়তে হবে। একটা প্রিভেনশন অফ ডবল অ্যাকাউন্টিং নাকি বেনিফিট অফ ডবল অ্যাকাউন্টিং, আর একটা ফর দ্য বেনিফিট অফ সিঙ্গেল অ্যাকাউন্টিং আর ফর দ্য প্রিভেনশন অফ সিঙ্গেল অ্যাকাউন্টিং। তো প্রথমেই তোমরা মনে রাখার জন্য সিঙ্গেল অ্যাকাউন্টিংটা আউট করে দেবে। কেন আউট করবে? ইন্টারমিডিয়েট গুডস মানে কি এখনও কমপ্লিট হয়নি, তাহলে কমপ্লিট হয়নি সেই গুডসটার ভ্যালু যদি আমি ন্যাশনাল ইনকামে নিয়ে নিই, তাহলে এই গুডসটা যখন আমার ফিনিশড প্রোডাক্ট হয়ে যাবে তখন সেটা সেল হবে, তাহলে সেই সেলিং প্রাইসটা আবার ন্যাশনাল ইনকামে ঢুকে যাবে। তাহলে এখন একবার ইনক্লুড হচ্ছে, তখন ফিনিশড প্রোডাক্ট হয়ে যাওয়ার পর তখন আরেকবার ইনক্লুড হচ্ছে, তার মানে ন্যাশনাল ইনকামে ও ডবল হচ্ছে, দুবার ঢুকছে। তার জন্য সিঙ্গেল হবে না, প্রথমে আউট। এবার প্রশ্ন হলো ডবলের মধ্যে কোনটা? ডবল অ্যাকাউন্টিং প্রিভেনশনের জন্য নেব না, নাকি ডবল অ্যাকাউন্টিংয়ের বেনিফিটের জন্য নেব না? অ্যান্সার ইজ ডবল অ্যাকাউন্ট যাতে না হয় তার জন্য। কারণ একটা প্রোডাক্টের থেকে ইনকাম যদি ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার সময় দুবার করে নিই, তাহলে আমাদের দেশের ইনকাম তো ন্যাশনাল ইনকাম টোটাল অনেক দেখানো হবে, অ্যাকুরেট ফিগারটা কি শো করানো যাবে? তাহলে ন্যাশনাল ইনকাম আমরা অ্যাকুরেট ফিগারটা শো করানোর জন্য কোনো ইন্টারমিডিয়েট গুডসকে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করানোর সময় নিই না, নিলে পরে সেটা দুবার হয়ে যাবে, আর দুবার যাতে না হয় তার জন্যই আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার সময় ইন্টারমিডিয়েট গুডসের ভ্যালুটা নিই না। নাম্বার 15, হাউ মাচ পার্সেন্টেজ অফ দ্য ক্যাপিটাল অফ মুদ্রা ইজ কন্ট্রিবিউটেড বাই SIDBI সিডবি? এগুলো প্রত্যেকটা পার্সেন্টেজ আছে, কোশ্চেনের মধ্যে মেনশন করা আছে বলে আর অপশানে দেওয়া হয়নি। কত পার্সেন্ট ক্যাপিটাল মুদ্রা যোজনা থেকে সিডবিকে কনভার্ট অ্যালাউ করা হয়? আবার বলছি, কত পার্সেন্ট ক্যাপিটাল মুদ্রা যোজনা সিডবিকে উল্টো হয়ে যাচ্ছে, সিডবি মুদ্রা যোজনাকে কত পার্সেন্ট ক্যাপিটাল কন্ট্রিবিউট করে? তোমরা মনে রাখবে 100%, 100% ক্যাপিটাল সিডবির দ্বারা কন্ট্রিবিউট হয়। Number 16, the adoption of the industrial policy of 1956 coincide with which 5-year plan? কোন 5-year প্ল্যানের সাথে ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956টা একসাথে রাখা হয়েছে? কোইনসাইড মানে একসাথে, বিলংস টু। কোন 5-year প্ল্যানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1956 আর কোন 5-year প্ল্যানের সঙ্গে একসাথে রয়েছে? কোইনসাইড। অপশানে আছে দেখো, ফার্স্ট 5-year প্ল্যান, সেকেন্ড 5-year, থার্ড 5-year আর ফোর্থ 5-year। তো ফার্স্টে নো, থার্ডেরটাও নো, ফোর্থেরটাও নো। সো অ্যান্সার ইজ সেকেন্ড 5-year প্ল্যান। সেকেন্ড 5-year প্ল্যানে আমরা দেখেছিলাম ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1956 আর 5-year প্ল্যানের মধ্যে নিয়ে আসা হয়েছিল। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া? কোশ্চেনটা হচ্ছে জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রির একটা নাম জানতে হবে, এগুলোর মধ্যে থেকে কোনটা জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি? তো তোমাদের আগে একটু বুঝিয়ে দিই যে জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি কাকে বলে। ইন্ডাস্ট্রিকে আমরা ব্রডলি তিনটে মেন ক্যাটাগরিতে ডিভাইড করি। এটা হচ্ছে পাবলিক ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ ওন অ্যান্ড গভর্ন বাই দ্য গভর্নমেন্ট, হোয়েদার ইট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট অর বোথ, দুজনে মিলে হতে পারে, এটাকে বলা হয় পাবলিক ইন্ডাস্ট্রি। সেকেন্ড হচ্ছে প্রাইভেট ইন্ডাস্ট্রি, যেখানে গভর্নমেন্টের কোনো কন্ট্রোলিং পাওয়ার থাকবে না, পুরোটাই বেসরকারি মালিকানায় গড়ে উঠবে, এটা হলো প্রাইভেট ইন্ডাস্ট্রি। এবার আসছি 3 নাম্বার, জয়েন্ট ইন্ডাস্ট্রি, যেটা কোশ্চেনে এসেছে। এখানে কি হয়,
একটা ইন্ডাস্ট্রির টোটাল ক্যাপিটালের মধ্যে অ্যাটলিস্ট 51% বা তার বেশি ক্যাপিটাল সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের হাতে থাকবে, রিমেনিংটা কোনো বেসরকারি মালিকানাধীনে থাকবে। এরকম ইন্ডাস্ট্রিকে বলা হয় জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি। তো এগুলোর মধ্যে থেকে কোনটা জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি? তো দেখো, প্রথমে আছে রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড। এটা তো তোমরা জানো যে এটা একটা প্রাইভেট ইন্ডাস্ট্রি। লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড, যেটা L&T নামে জানি, এটাও প্রাইভেট ইন্ডাস্ট্রি। তাহলে অয়েল ইন্ডিয়া কোম্পানি ইজ দ্য জয়েন্ট সেক্টর ইন্ডাস্ট্রি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং একটা প্রাইভেট কোম্পানির মার্জ করে তৈরি করেছে। 18, ইফ ট্যাক্স রেট ডিক্রিজেস, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্সের রেট ডিক্রিজ করে উইথ দ্য ইনক্রিজ ইন ট্যাক্সেবল বেস, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম বাড়ার সাথে সাথে যদি ট্যাক্সের রেট কমায়, অর্থাৎ যারা বেশি ইনকাম করছেন তাদেরকে কম রেটে ট্যাক্স নেবে, যদি এরকম স্কিম গভর্নমেন্ট নিয়ে আসে, তখন সেই ধরনের ট্যাক্সটাকে কি বলা হয়? অপশানে আছে প্রোগ্রেসিভ, রিগ্রেসিভ, প্যারালাল, নান। প্রোগ্রেসিভ ট্যাক্স রেট কাকে বলে জানো? যখন লেভেল অফ ইনকাম বাড়বে, একটা লোকের লেভেল অফ ইনকাম যত বেশি ইনক্রিজ হবে তাকে তত বেশি রেটে ট্যাক্স দিতে হবে, অর্থাৎ লেভেল অফ ইনকামও বাড়ছে, ট্যাক্স রেটও বাড়ছে। এরকম ট্যাক্স স্ট্রাকচারটাকে বলা হয় প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার। এখানে তো সেটা বলা নেই, কারণ একজন বাড়ছে একজন কমছে, মিলছে না, তাই এটা প্রোগ্রেসিভ হতে পারে না। তাহলে এটা আছে রিগ্রেসিভ, কারণ ট্যাক্স রেট ডিক্রিজ করছে, ইনক্রিজ ইন ট্যাক্সেবল বেস, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম, বেস মানে ইনকাম, ট্যাক্সেবল ইনকাম যত বাড়বে ট্যাক্স রেট তত কমবে। এরকম ট্যাক্স স্ট্রাকচারটাকে রিগ্রেসিভ বলা হয়, যেটা আমাদের দেশে আজ অবধি কোনোদিন চালু হয়নি। আমাদের দেশে অ্যাট প্রেজেন্ট যেটা চালু আছে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ, অর্থাৎ যারা যত বেশি ইনকাম করবে, লেভেল অফ ইনকাম বা বেস ইনকাম যত বাড়বে তাকে তত বেশি রেটে ট্যাক্স দিতে হবে, সেটা আমাদের দেশে চালু আছে প্রোগ্রেসিভ। বাট ইট ইজ জানার জন্য যে টুলসগুলো আছে সেগুলোর মধ্যে কোনটাকে ইউজ করে, কোন টুলসের দ্বারা আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট মেজার করতে পারি। অ্যান্সার মনে রাখবে, জিডিপি। জিডিপির দ্বারা আমরা প্ল্যানিং এরাতে কত ডেভেলপমেন্ট হয়েছে সেটা জানতে পারি। আজকের লাস্ট কোশ্চেন, হোয়াট ডিস্টিংগুইশেস আ ব্যাংক ফ্রম আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশন? আদার ফিনান্সিয়াল মানে এনবিও, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট যেগুলো আছে, তোমার মুথুট ফিনান্স বলো বা এরকম যারা ব্যাঙ্কিং সেক্টর, এলআইসি বলো, এদের সঙ্গে ব্যাংকের ডিফারেন্সটা কি? ধরো এলআইসিটাই আমরা ধরে নিলাম, ইন্স্যুরেন্স, এলআইসি বলবো না, ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানি একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ব্যাংক একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট। মুথুট ফিনান্স একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এখানে লোন নেওয়া হয়, লোন দেওয়া হয়, সবই করা হয়। ব্যাংকও একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট। তাহলে মুথুট নিশ্চয় না, দুটোর মধ্যে একটা ডিফারেন্সেস আছে, সেই ডিফারেন্সেসটা কোনটা? এগুলোর মধ্যে থেকে গিভস লোন হতে পারে না, ব্যাংকও লোন দেয়, ওরাও লোন দেয়, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোন পাওয়া যায়, নিশ্চয় জানো তোমরা। টেক্স গোল্ড অ্যাজ ডিপোজিট, এটাও দুজনেই করে থাকে, ব্যাংক গোল্ড ডিপোজিট নেয়, ওরাও গোল্ড ডিপোজিট নেয়। অ্যাকসেপ্টিং ডিপোজিট, ডিপোজিট অ্যাকসেপ্ট, এটা কিন্তু অন্যরা করতে পারে না, যেটা ব্যাংক করে থাকে। তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, অ্যাকসেপ্টিং ডিপোজিট এই পয়েন্টটা একটা ব্যাংককে আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে আলাদা করে দেয়। বুঝতে পেরেছ? আজকের ক্লাসে এই অবধি। থ্যাংক ইউ।